নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। গত 3 দশকে লিপিবদ্ধ হওয়া বিভিন্ন রাজনৈতিক মামলাগুলো এক্ষেত্রে কি দিয়েছে কমিটি তা আজও জানতে পারেনি রাজ্যের মানুষ। মামলা রিওপেনের ক্ষেত্রে এই প্রশ্ন কিন্তু আদালতকে দিতে হবে রাজ্য সরকারকে। সার্বিক বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ে। গত 3 দশকে বিভিন্ন রাজনৈতিক মামলাগুলো রিওপেন করার বিষয়টি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অমীমাংসিত পুরনো রাজনৈতিক খুনের মামলাগুলো আবারও একবার রিওপেন করে বলে বিতর্কের জন্ম দিয়েছে রাজ্য সরকার নিজেই। এক্ষেত্রে প্রত্যুত্তরে পিছিয়ে নেই বিরোধী দলগুলি। পুরনো মামলা চাইলেই রিওপেন করা যায় না বলে জবাব দিয়েছে কংগ্রেস। আপনাদেরকে বলেছি যত পুরনো কেস আমি বলেছি আগে যে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবকটা বের করুন আপনারা। কারণ কোন জায়গায় যদি এত বছর ধরে বিচার ওরা না পায় তাহলে এটা কিভাবে চলবে। এবং আমরা জানি যে আপনারা জানেন যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানেন ক্লোজ হয়ে গেছে, তাহলে হাইকোর্ট থেকে আবার কি করে সেটাকে ওপেন করা হলো? ওপেন করার রাইট আছে, সেটা আইন অনুযায়ী আমরা ওপেনই করতেই পারি। এটা একটা ভুল বার্তা, ওপেন যাবে না এরকম না। তো আমরা সেই কথাইগুলো বলছি, যারা বিচার পায়নি বিচারের ব্যবস্থা করার জন্য, যাতে সমস্ত কেস পুরো কেসটা যেন আমাদের গোচরে আনে, আমরা সেভাবে কাজ করব। যেটা বলেছি সেটা আমরা করব। যদি কোনো খুনের মামলায় যদি ট্রায়াল সম্পন্ন হয়ে যায়, বিচার হয়ে যায়, আইনের কোনো প্রভিশন নেই এই কেস রিওপেন করা। মুখ্যমন্ত্রী কেন বলে উনি ভালোভাবে বলতে পারবেন। সরকারি আমার জনগণের টাকা খরচা করে আমরা অ্যাডভোকেট জেনারেল রয়েছে, ল সেক্রেটারি রয়েছে, গভর্নমেন্ট অ্যাডভোকেট রয়েছে, পাবলিক প্রসিকিউটর রয়েছে, ওনাদের অ্যাডভাইস নিয়ে মুখটা খুলতে ভালো হবে। আইনতন্ত্রের মন্ত্রীও বটেন। সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক খুনের পুরনো মামলা রিওপেন নিয়ে টানাপোড়েন চলছে সরকার এবং বিরোধী দলের মধ্যে। তবে রাজনৈতিক খুনের পুরনো মামলাগুলি রিওপেন করার বিষয়টিতে নতুনত্ব কিছু নেই বলেই মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। ওপরও পুরনো রাজনৈতিক খুনের মামলাগুলি রিওপেন করার বিষয়টিতে এক প্রস্ত বিতর্ক জন্ম দিয়েছে রাজ্য সরকার নিজেই বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞদের অংশমহল। গত 3 দশকে বিভিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি খতিয়ে 2019 সালের 8 জুন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথের সভাপতিত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন সরকার। রাজনৈতিক সহিংসতার বলি সমস্ত মামলা পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই কমিটিতে। তাই নয়, ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা এই মামলাগুলির যথাযথ তদন্তের দাবি করেছে, যাতে প্রকৃত অপরাধীদের আইনের বিধান অনুযায়ী শাস্তি হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন রাজ্য সরকার। কমিটিতে দপ্তরের তৎকালীন আইন সচিব দাতা মোহন জমাতিয়া এবং অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব দেবানন্দ রিয়াংকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্পর্শকাতর রাজনৈতিক খুনের মামলাগুলি খতিয়ে দেখার জন্য। রাজনৈতিক হত্যাকাণ্ডের মামলার পুনঃ তদন্তের বিচারাধীন পিটিশনগুলি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছিল উচ্চ পর্যায়ের এই কমিটিতে। গত 20 বছরে ত্রিপুরায় 125টিরও বেশি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে, যেখানে নিহতদের মধ্যে রয়েছেন রাজ্য সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী, একজন বিধায়ক, একজন মহকুমা শাসক এবং কংগ্রেসের একজন শীর্ষ যুব নেতা। অথচ একটি ক্ষেত্রেও দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা এখনো রয়ে গেছে অধরা। সরকার পরিবর্তনের পর 14 মাসে ভুক্তভোগী পরিবারগুলির কাছ থেকে 19টি পিটিশন পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মামলাগুলির পুনঃ তদন্ত চেয়ে আবেদন করেছিলেন পরিবারগুলো। পরিমল সাহাকে খুন করা হয় গুলি করে। বর্ষিয়ান সিপিআইএম নেতা এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহাকে খুন করা হয়েছিল 1998 সালের 8ই আগস্ট। বিমল সিনহা ও তার 2 ভাইকে গুলি করে হত্যা করা হয় তৎকালীন উত্তর ত্রিপুরা জেলায়। 5 ফেব্রুয়ারি 2000 সালে এসডিএম সদর সুখরাম দেববর্মাকে শহরের কেন্দ্রস্থলে গুলি করে হত্যা করেছিল আততায়ীরা। শুধু তাই নয়, 2001 সালের 20 ফেব্রুয়ারি কংগ্রেস বিধায়ক মধুসূদন সাহাকে গুলি করে হত্যা করা হয় তারই বসত বাড়ির সামনে। 16 মে 2004 সালে শহর আগরতলায় প্রকাশ্যে খুন হয় যুব কংগ্রেস নেতা দেবল দেব।
একটি ক্ষেত্রেও যোগ্য বিচার পায়নি সংশ্লিষ্ট পরিবারগুলো। 2018 সালে সরকার পরিবর্তনের পর পুরনো মামলাগুলি রিওপেন করে অপরাধীদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে বলে প্রচারের ঢাক বাজিয়েছিল বিজেপি সরকার। গঠন করা হয়েছিল উচ্চ পর্যায়ের কমিটিও। অথচ গত 5 বছরে একটি ক্ষেত্রেও কোনো রিপোর্ট দিতে পারেনি তথাকথিত এই উচ্চ পর্যায়ের কমিটি। পুরনো মামলা রিওপেন করার ক্ষেত্রে আদালতের আদেশ বাধ্যতামূলক বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তবে মামলা রিওপেন করার আবেদনের ক্ষেত্রে বিলম্বের বিষয়টিতেও উপযুক্ত জবাব কিন্তু দিতে হবে রাজ্য সরকারকেই। স্বাভাবিক কারণেই রাজনৈতিক খুনের পুরনো মামলাগুলি আবারও একবার রিওপেন করার বার্তায় একপ্রস্ত বিতর্কের জন্ম দেওয়া হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে অভিযোগ, দুর্গাপূজা নিয়ে তালিবানি কায়দায় ফতোয়া জারি করা কাঠালিয়া ব্লকের চেয়ারপারসন শাহিনুর আক্তারের সঙ্গে বাংলাদেশের জামাত শিবিরের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। জামাতের বিধ্বংসী কট্টর মৌলবাদী আদর্শে দীক্ষিত এই চুনোপটি নেত্রীর এমন বিষাক্ত মন্তব্যের পরেও চুপ পুলিশ প্রশাসন, জানিয়ে বিভিন্ন মহলে ধুমায়িত হচ্ছে ব্যাপক ক্ষোভ। নিউজ নাওয়ের তদন্তে উঠে এসেছে চেয়ারপারসন শাহিনুর আক্তারের চাঞ্চল্যকর সব তথ্য। বিশ্বস্ত সূত্রে খবর, তার বাবার বাড়ি বাংলাদেশ। শুধু তাই নয়, সরকারি নিয়মকানুন মোতাবেক বাংলাদেশের ঢাকায় বিয়েও সেরে ফেলেছেন তালিবানি ধ্যান ধারণায় দীক্ষিত শাহিনুর আক্তার। জানা গেছে, শেখ হাসিনার আমলে জামাত কোণঠাসা হবার পর রাজনীতির ঘোলা জলে ভাগ্য পরিবর্তনের জন্য রাজ্যে পা রাখেন চতুর শাহিনুর আক্তার। ভারতীয় নাগরিকের সুযোগ সুবিধা পাবার জন্য যা যা কাগজপত্র দরকার টাকা খরচ করে বাগিয়ে নেন প্রয়োজনীয় কাগজপত্র। এই কাজে তাকে সাহায্য করে ধনপুর এলাকারই কিছু বিজেপি নেতা। তারপর আর কে পায় শাহিনুর আক্তারকে? চটুল ও লাস্যময়ী এই জামাত নেত্রী নানাভাবে বসন্ত পবন লোভী স্থানীয় নেতাদের সন্তুষ্ট করে কবজা করে নেন চেয়ারপারসনের পদ। আজানের সময় দুর্গাপূজার কাজ বন্ধ রাখার জন্য যে বিষাক্ত মন্তব্য শাহিনুর আক্তার করেছেন, তার পেছনে তার অতীত জামাত যোগাযোগের স্পষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় এলাকার মানুষ। শুধু তাই নয়, জানা গেছে বর্তমানেও বাংলাদেশের জামাত শিবিরের সঙ্গে এই নেত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। উনি বাংলাদেশের যে জামাত শিবির রয়েছে, সেই জামাত শিবিরের সদস্যা। উনি বাংলাদেশ থেকে সেখানে মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে এই ত্রিপুরা রাজ্যের বুকে এই ভারতবর্ষের মাটিকে অপবিত্র করার জন্য, জেহাদ করার জন্য এখানে অবস্থান করছেন। তার সাম্প্রতিক মন্তব্য নিয়ে নিউজ নাও এর সংবাদ প্রতিনিধি টেলিফোনিক বার্তায় শাহিনুর আক্তারের প্রতিক্রিয়া জানতে চাইলে অবশ্য ঘটনার সত্যতা মুহূর্তের মধ্যেই অস্বীকার করেন চুনোপুটি বিজেপি নেত্রী শাহিনুর আক্তার। উল্টো সংবাদ প্রতিনিধিকে তিনি পরামর্শ দেন ধনপুরে এসে সরেজমিনে ঘটনার সত্যতা খতিয়ে দেখার জন্য। এবার শোনা যাক সংবাদ প্রতিনিধির তীক্ষ্ণ প্রশ্নের সামনে কিভাবে মিথ্যার ছল ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন শাহিনুর আক্তার। এভাবে বলি নাই। আর আপনারা যদি সত্যি রিপোর্টার হয়ে থাকে তাহলে ধনপুরে এসে তদন্ত করুন, এটার মূল উদ্দেশ্য কি বা কি জন্য এই সমস্যা। সত্যটা জানতে চাইলে কিন্তু জায়গাতে এসে সরজমিনে ভেরিফিকেশন করেন বা তদন্ত করেন। নিশ্চয়ই এটার পেছনে কোনো গুমরা আছে। না, আমার বাবার বাড়ি প্রশ্নটা এখানে না, যে প্রশ্নটা উঠছে সরাসরি কথা হবে, এগুলো ফোনে কথা হবে না। না, আমি করিই নাই, এটা ভুল কথা, আমি এবার বলিই নাই। আপনারা যদি সত্যটা যাচাই করতে চান তাহলে যারা এসে সরজমিনে। না, আমি যেটা বলছি আমি আর এটা ফোনে বলতে চাই না। আমি তো বলেছি আমি কি বলেছি। আপনারা বাকি কথাগুলোকে এনে সত্যটা যাচাই করছেন না। আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন, মানুষকে সত্যটা জানান। জায়গায় এসে ধনপুর বিধানসভায় যেহেতু সমস্যা, ধনপুর এসে না, আমি কেন বলবো সাংবাদিকটা কাগজটা সঠিক তথ্য দেওয়া হয় সাংবাদিকের কাজ। আমি এভাবে বলি নাই, আমি কোনো সাম্প্রদায়িক। আরে আপনি যদি অন্য মাইন্ডে যান তাহলে আমার তো কথা বলার আপনার সাথে ইচ্ছা নেই। যে সমস্যাটা নিয়ে হয়েছে, যে কথাটা নিয়ে বক্তব্য হয়েছে, ঝামেলা হয়েছে, এটা সরজমিনে এসে ধনপুর এসে তদন্ত করুন। উল্লেখ্য, দুর্গাপূজা নিয়ে শাহিনুর আক্তারের বিষাক্ত ফতোয়ার পর রাজ্যের বিভিন্ন স্থানে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় অংশের মানুষ ও একাধিক সংগঠন। জামাতের সঙ্গে যে তার নিবিড় যোগাযোগ রয়েছে সেই অভিযোগও করেছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। তবে আশ্চর্যজনকভাবে গোটা ঘটনা নিয়ে নীরব বিজেপি ও পুলিশ প্রশাসন। ধর্মনিরপেক্ষ দেশে শাহিনুর আক্তারের এ ধরনের অধার্মিক ফতোয়ার পরেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থা।
এই ঘটনায় কোন শাসক দলীয় নেতারা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আগামী দিনেও তাও মানুষের সামনে তুলে ধরবে নিউজ নাও। এখানে প্রাসঙ্গিক একটা কথা অবশ্যই বলা দরকার, বাংলাদেশে পূজা মণ্ডপে ও ধার্মিক স্থানে যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার সবগুলোর পেছনে রয়েছে জামাতের হাত। সুতরাং বলার অপেক্ষা রাখে না, রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশকে প্ল্যান মাফিক নষ্ট করার জন্যই এ ধরনের তালিবানি ফতোয়া বেরিয়ে এসেছে শাহিনুর আক্তারের মুখ থেকে। অবিলম্বে এই জামাত ধ্যান ধারণায় দীক্ষিত নেত্রীর বিরুদ্ধে দলীয় পর্যায়ে ও প্রশাসনিক পর্যায়ে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে সর্বগুণধর এই বিজেপি নেত্রী আগামী দিনে আরও বিষাক্ত করবেন জাতি, উপজাতি ও সংখ্যালঘুর মিলনস্থল এ রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ। ভুলে গেলে চলবে না, 2018 সালে পট পরিবর্তনের পর ধার্মিক স্বাধীনতার দিক দিয়ে অনেক খোলামেলা হয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মানিক সাহা ও একাধিকবার উল্লেখ করেছেন এ কথা। তাই বিজেপি শাসিত রাজ্যে এই তালিবানি নেত্রী শাহিনুর আক্তার কোথা থেকে পূজা বন্ধ করার মতো স্পর্ধা দেখাতে পারেন, তাই এখন মানুষের ক্ষোভের অন্যতম কারণ। আগামীতে শাহিনুর আক্তারের আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য আমরা তুলে ধরব নিউজ নাও এর পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডিওয়াইএফআই এর তরফ থেকে মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজিপির নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের ছাত্র যুব ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে রাজ্য পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে তাদের একটি প্রতিনিধি দল ডিজিপির সঙ্গে দেখা করেন। মিছিলে প্রতিনিধিত্ব করেন ডিওয়াইএফ এর রাজ্য নেত্রী নীলাঞ্জনা রায়, নবারুণ দে সহ অন্যান্যরা। তাদের প্রতিবাদের বিষয় ছিল রাজ্যের মহিলাদের নিরাপত্তা। ডিওয়াইএফ নেত্রী নীলাঞ্জনা রায় তার প্রতিবাদী ভাষায় রাজ্য প্রশাসনের কাছে মহিলাদের নিরাপত্তা দাবি করেছেন। তার প্রতিবাদী ভাষণে তিনি বলেছেন, রাজ্যে প্রতিদিন কোনো না কোনো মহিলা বা মেয়ে ধর্ষিত হচ্ছে, কিন্তু আদৌ কি তারা বিচার পায়? রাজ্যের মহিলা ও মেয়েদের অত্যাচার ও ধর্ষণের করুণ কাহিনী বর্ণনা করে রাজ্য পুলিশ প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা চেয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। নীলাঞ্জনা রায় আরও বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও স্বীকার করেছেন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী গত 3 বছরে 2432টি মহিলা সংক্রান্ত অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে 2020 সালে 164টি ধর্ষণের ঘটনা ঘটেছে, 2021 সালে 154টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং 2022 সালে 140টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা পুলিশের খাতায় লিপিবদ্ধ হয়েছে। সংগঠনে দাঁড়িয়ে আমার রাজ্যের খুদ মুখ্যমন্ত্রী বলছেন, যখন আমরা দেখছিলাম যে স্ট্যাটিস্টিক্স কি, লাস্ট 3 ইয়ার স্ট্যাটিস্টিক্স এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, মানিক সাহাজি বলছেন যে রিপোর্টেড হয়েছে 2432টা এরকমের মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়েছে। তার মধ্যে 2020 সালে যদি বলি 164টা। মঙ্গলবার ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে পালন করা হলো সুর সম্রাট শচীন দেববর্মনের জন্মজয়ন্তী। এই উপলক্ষে শচীন দেববর্মনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য শচীন দেববর্মনের স্মৃতিচারণা করে তারই নিজস্ব সুর দেওয়া গানের সমবেত সঙ্গীত পরিবেশন সহ একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শচীন দেববর্মনের জন্ম জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী বলেছেন যে কিংবদন্তি শিল্পী কুমার শচীন দেববর্মন শুধু আমাদের রাজ্যের নয়, তিনি আন্তর্জাতিক ক্ষেত্রেও তার গানের জন্য খ্যাতি অর্জন করেছেন। ত্রিপুরাবাসী হিসেবে আমরা তার জন্য গর্ববোধ করি। অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সুরকার শচীন দেববর্মনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আপনারা জানেন যে কিংবদন্তি এই শিল্পী এবং সুরকার আমাদের এই রাজ্যের না, শুধু আমাদের দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সুখ্যাতি অর্জন করেছেন। আমরা সত্যি গর্বিত। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও।